আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফ্ল্যাগ অফ জাস্টিসে আপনাকে স্বাগতম। আজ এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এবং তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব যা আমাদের অনেকের কাছেই অজানা। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত এবং অনেকের প্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, একজন মানুষ যিনি বাস করেন বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে প্যারিসে। তিনি পেশায় একজন ডাক্তার, কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশের ডিজিটাল জগতের একজন অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত কণ্ঠস্বরগুলোর একজন। প্রায় 42 লক্ষাধিক ইউটিউব অনুসারী এবং প্রায় 32 লক্ষাধিক ফেসবুক অনুসারী নিয়ে তিনি বাংলাদেশের নিউজ এবং পলিটিক্যাল জগতের এক নাম্বার ইনফ্লুয়েন্সার। তাকে অনেকেই দেখেন একজন সত্যবাদী, মানবাধিকার কর্মী এবং দেশপ্রেমিক হিসাবে। আবার কেউ কেউ মনে করেন তিনি প্রবাসে বসে বাংলাদেশের রাজনীতিতে মব ভায়োলেন্স বা অস্থিরতা সৃষ্টি করছেন। আসলে কে এই পিনাকি, কেন বা তিনি দেশ ছাড়লেন? আজ আমরা জানবো এই পিনাকির জীবনের বাক পরিবর্তনে নানা অধ্যায় নিয়ে, নানা ঘটনাবলী নিয়ে। পিনাকি ভট্টাচার্য 1967 সালের 15 ডিসেম্বর বগুড়ায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শিক্ষায় MBBS ডিগ্রি অর্জন করেন। মজার বিষয় হলো, তিনি বর্তমানে ডানপন্থী রাজনীতির সমর্থক হলেও অতীতে তার রাজনীতি শুরু হয়েছিল বামপন্থার রাজনীতির মাধ্যমে। তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং 2013 সালে শাহবাগ আন্দোলনের সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি ইসলামী অবস্থানের কঠোর সমর্থক হিসেবে পরিচয় দেন, বাম এবং সেকুলার আদর্শের সমালোচক হয়ে ওঠেন। 2018 সালের নিরাপদ সড়কসাই আন্দোলনের সময় তিনি আত্মগোপনে চলে যান। সরকারের চাপে এবং সরকারি গোয়েন্দা সংস্থার আটকের ভয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করে প্রথমে ইন্ডিয়া, তারপর সেখান থেকে ফ্রান্সে পালিয়ে যান এবং শেষ পর্যন্ত ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নেন। নির্বাসনে গিয়ে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেন। বর্তমানে তিনি ফ্রান্সের লোরিয়াল কোম্পানিতে কর্মরত এবং সেখানে PhD ডিগ্রি অর্জন করছেন। তবে তার মূল পরিচয় হয়ে দাঁড়িয়েছে সরকারের একজন কট্টর সমালোচক হিসেবে, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বর্তমান সরকার এবং পূর্বের সরকারের নানা রকম কর্মকাণ্ডের সমালোচনা এবং বিশ্লেষণ করেন। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এবং ভারত বিরোধিতায় তার ভূমিকা। 2024 সালের সাধারণ নির্বাচনের পর পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা এক নতুন উচ্চতায় পৌঁছে যায় ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের মাধ্যমে। তিনি অভিযোগ করেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিযোগ করছে। তার বয়কট ইন্ডিয়া ডাক ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যার ফলে বাংলাদেশে ইন্ডিয়ান অনেক পণ্যের বিক্রি কমে যায়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং লো ইনস্টিটিউট তার এই আন্দোলনকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব কমানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখে। তার বিরুদ্ধে নানা রকম বিতর্ক, বিশেষ করে মব ভায়োলেন্স সৃষ্টির অভিযোগ আছে। অর্থাৎ পিনাকির এই জনপ্রিয়তা সমালোচনার ঊর্ধ্বে নয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে তাকে পপুলিস্ট বা জনসন্তুষ্টিবাদী নেতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি এবং তার সহযোগী প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের সাধারণ মানুষকে সহিংসতায় উস্কে দিচ্ছেন। বিশেষ করে 2024 সালে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় হামলা এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার অনলাইন নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন। অনেক সমালোচক মনে করেন তিনি তার অনুসারীদের মধ্যে ইন্ডিয়া ফোবিয়া উস্কে দিচ্ছেন এবং নারী বিদ্বেষ ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করছেন। 2024 সালের জুলাই আন্দোলন এবং শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা এবার দেখব 2024 সালের জুলাই বিপ্লবে পিনাকি ভট্টাচার্যের ভূমিকা কি ছিল। 2024 সাল জুলাই মাস, কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার দাবিতে রূপ নিয়ে গণ আন্দোলনে রূপান্তরিত হয়, তখন পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে ডিজিটাল সেনাপতি হিসেবে আবির্ভূত হন। ইন্টারনেট শাটডাউনের মধ্যেও তার ভিডিওগুলো VPN ব্যবহার করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ওই আন্দোলনের দিক নির্দেশনা হিসেবে কাজ করে। তার বিভিন্ন রকম দিক নির্দেশনায় এদেশের তরুণ প্রজন্ম খুবই প্রভাবিত হয় এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের প্রথম দিকে পিনাকি ভট্টাচার্য সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনের পক্ষে প্রচারণা চালান। তিনি তার 2 মিলিয়নেরও বেশি অনুসারীকে রাস্তায় নামান এবং সরকারের সব ধরনের
নির্দেশনা অমান্য করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে পিনাকি ভট্টাচার্য এবং আরেক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে এবং জনমতের বয়ান বা ন্যারেটিভ তৈরি করতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। 5 আগস্ট এবং মার্চ টু ঢাকা কর্মসূচিতেও তার ব্যাপক ভূমিকা ছিল। 5 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হলে হাসিনা সরকার যখন দেশ ত্যাগ করে, তখন পিনাকি ভট্টাচার্যের প্রভাব এক অনন্য উচ্চতায় পৌঁছে যায় এবং আন্দোলনের চরম মুহূর্তে পিনাকির মার্চ টু ঢাকা আন্দোলনের ডাক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছিল। দর্শক, অন্তর্বর্তী সরকারেও তার একটা বিশেষ ভূমিকা ছিল। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং কর্মকর্তাদের সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল বলেও তিনি দাবি করেন। এমনকি স্বাস্থ্য উপদেষ্টার কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সরকারি কর্মকাণ্ডেও তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা দেন এবং যেটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন বলে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন। তার বিভিন্ন কর্মকাণ্ড এবং ভূমিকার মধ্যে ভারত বিরোধিতা একটি গুরুত্বপূর্ণ দিক। শেখ হাসিনা সরকারের পতনের পর পিনাকি তার রাজনৈতিক লক্ষ্য পরিবর্তন করে ইন্ডিয়া আউট এবং ভারতীয় পণ্য বয়কট আন্দোলনকে আরো বেগবান করেন। বর্তমানে তিনি নিজেকে নতুন বাংলাদেশের একজন রাজনৈতিক রূপকার হিসেবে দাবি করেন এবং প্রায়ই বলেন, আমরাই সামনের বার ক্ষমতায় যাব। তবে দর্শক, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে তাকে জনসন্তুষ্টি বা পপুলিস্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যিনি দূর থেকে সহিংসতা উস্কে দেওয়ার ক্ষমতা রাখেন। দর্শক, এসব করতে গিয়ে তাকে নানা রকম হয়রানিরও শিকার হতে হয়েছে, নানা রকম আইনি জটিলতার মধ্যেও তাকে পড়তে হচ্ছে এবং তার পরিবারের সদস্যরা নানা রকম হয়রানির শিকার হয়েছে। 2022 সালে বাংলাদেশ পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার দাবি জানানো হয়। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী পিনাকিকে চাপে রাখতে বাংলাদেশে অবস্থানরত তার বাবা মা এবং স্ত্রীকে নানা রকম পুলিশি হয়রানি করা হয়েছে। আন্তর্জাতিক ফেডারেশন অফ হিউম্যান রাইটস FIDH এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। দর্শক, পরিশেষে আমি বলবো, পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের ডিজিটাল রাজনীতির এক অনিবার্য এবং প্রভাবশালী নাম। মিলিয়ন মিলিয়ন অনুসারীর এই পলিটিক্যাল গুরু প্রবাসে বসবাস করেও তত্ত্ব এবং কৌশলী বয়ানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে দারুণভাবে প্রভাবিত করছেন। একদিকে তাকে যেমন ফেসিবাদী আন্দোলনের লড়াই এবং ইন্ডিয়া আউট আন্দোলনের প্রধান রূপকার হিসেবে দেখা হয়, অন্যদিকে তার বিরুদ্ধে দূরে থেকে ডিজিটাল উস্কানি বা ভায়োলেন্স সৃষ্টির গুরুতর অভিযোগও আছে। সব মিলিয়ে পিনাকি ভট্টাচার্য কেবল একজন ব্যক্তি নন, বরং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে তিনি এক ডিজিটাল বাস্তবতা, যার কর্মকাণ্ড যেমন প্রশংসিত তেমনি বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ। দর্শক, পিনাকি ভট্টাচার্যের এইসব কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? কমেন্টে আপনার মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ।